দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। আপনাদের সাথে আছে আমি মোর্শেদ হাসি। আজকে আমরা বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন আছে, কোথায় যাচ্ছে, কি করছে না করছে, এই বিষয়ে কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন। স্যার কেমন আছেন? ভালোই আছি বলার নিয়ম। আচ্ছা স্যার, নতুন বাংলাদেশ ছাত্র জনতা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ নিয়ে এসেছে, আপনারা দায়িত্বে বসেছেন। একটা চ্যালেঞ্জ আপনাদের জন্য বাংলাদেশকে নির্মাণ করা এবং বৈশ্বিক সম্পর্কটা মেনটেন করা। সেই জায়গায় বিশ্বেও এক ধরনের পোলারাইজেশন নতুন করে শুরু হয়েছে যখন ট্রাম্প তার শুল্ক আরোপ করছেন। এটা একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে গিয়ে আমাদের নেইবার আমাদেরকে নিয়ে ক্রমাগতভাবে কুৎসা রটিয়ে যাচ্ছে, সেটা আপনারা চ্যালেঞ্জ দিচ্ছেন। ফলে ঘরের চ্যালেঞ্জ, বাহিরের চ্যালেঞ্জ, এবং সর্বোপরি গেল এক সপ্তাহে যে পরিমাণ মুসলমান ইসরায়েলিরা মারছে ফিলিস্তিনে, সেইটা আর একটা নতুন চ্যালেঞ্জ। আবার অনেকে দূর থেকে দেখছে এই যে সাধারণ মানুষ ফিলিস্তিনিদের পক্ষে, নিপীড়িত মানুষের পক্ষে যখন মিছিল করছে, তারা দূর থেকে আমাদেরকে ইসলামিস্ট বলার চেষ্টা করছে। ঘরের চ্যালেঞ্জ, বাহিরের চ্যালেঞ্জ, এতগুলো চ্যালেঞ্জ কীভাবে মিট করার চেষ্টা করছেন, নাকি হিমশিম খাচ্ছেন? দেখুন, হিমশিম খেয়ে তো বসে থাকার উপায় নেই। চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জকে মোকাবেলাও করতে হবে এবং সেটা আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমাদের পক্ষে। আপনি সঠিক অবস্থানটাই তুলে ধরেছেন যে আসলে বিশ্বে এক ধরনের বড়সড় চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। এটা এর আগে ছিল যে আপনার ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার আগেই কিন্তু শুরু হয়ে গেছে আবার গাজাতে, এবং গাজাতে ইসরায়েলি যে আগ্রাসন এবং নির্যাতন সেটা চলছে দীর্ঘদিন ধরে। এবং তফাৎটা হচ্ছে যে দেখুন, অন্য যে কোনোখানে সিভিলিয়ানদের বিরুদ্ধে যে কোনো ধরনের অ্যাট্রোসিটিস হলে সেটা নিয়ে কিন্তু সমস্ত পৃথিবীতেই বেশ তোলপাড় হয়, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। কারণ আমরা জানি যে এক ধরনের ইসরায়েলি এক্সেপশনালিজম আছে। ইসরায়েল যাই কিছু করুক না কেন সেটাকে পশ্চিম মেনে নেয়। এটা তো একরকম দ্বিচারিতা, নিদেন পক্ষে চুপ করে থাকে। দ্বিচারিতা তো বটেই, কারণ আমাদেরকে এটা মেনে নিতে হবে যে ইসরায়েলি লবি অত্যন্ত শক্তিশালী, কেউই তাদেরকে চটাতে চায় না। সেটা হলো তাদের অভ্যন্তরীণ রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতির বিষয়। আমরা কিন্তু সেটা পরিবর্তন করতে পারবো না, অন্তত বাংলাদেশের সেখানে কোনো ভূমিকা নেই। এটা ঠিক যে বাংলাদেশের মানুষ অবশ্যই ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েলের যে অ্যাট্রোসিটিস সেটার বিপক্ষে। আমরা কিন্তু আসলে এখানে একটা শান্তি প্রতিষ্ঠিত হোক সেটাই চাই। বাংলাদেশের মানুষও চায়, বাংলাদেশের সরকারও চায়, এবং এটা সবাই স্বীকার করেন যে আসলে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানই হলো এটার একমাত্র সমাধান, আর কোনো সমাধান নেই। যতই চেষ্টা করা হোক না কেন, ফিলিস্তিনিরা গাজা বা ওয়েস্ট ব্যাংক ছেড়ে চলে যাবে না। এটা তাদের এইটুকুই অবস্থান, জায়গা তাদের অবশিষ্ট আছে, কারণ পুরো প্যালেস্টাইনই তো একসময় তাদের আবাসস্থল ছিল। সেটা যাই হোক, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে সেটা তাদের অবস্থান অনেক সীমিত হয়ে এসেছে। যেটুকু সীমিত হয়ে এসেছে এখান থেকে তো তাদের আসলে যাওয়ার কোনো উপায় নেই কোথাও, কারণ নিজের বাসভূমি ছেড়ে তারা কোথায় যাবে। কাজে একটা দ্বিরাষ্ট্রীয় সমাধানই একমাত্র সমাধান, এটা সবাই স্বীকার করেন। আমরা জানি না সেটা কখন আসবে। বাংলাদেশের মানুষ মিছিল মিটিং করছে, কিন্তু আসলে আমাদের মিছিল দিয়ে আমরা আমাদের অনুভূতিটা প্রকাশ করতে পারবো, সমর্থন ব্যক্ত করতে পারবো, যেটা আমরা সবসময় করে আসছি। এর চেয়ে বেশি কিছু আসলে করার সাধ্য আমাদের নেই। আমরা তো এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেও কিছু করতে পারবো না। আমাদের সেটা কোনো দিক দিয়েই আমাদের সেই সম্ভাবনা বা আমাদের সেই যোগ্যতাও যদি বলি আমি, সেটা আমাদের নেই। কাজে আমরা আমাদের মানুষ সহানুভূতি প্রকাশ করবে, সহমর্মিতা প্রকাশ করবে, এটুকুই আমাদের করা সম্ভব, এবং আমি বিশ্বাস করি যে সেটা আমরা করে যাব। এছাড়া ইউক্রেন যুদ্ধ চলছে, সেই যুদ্ধ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, কিন্তু সেটা কিন্তু সমস্ত পৃথিবীকেই স্পর্শ করছে, আমাদেরকে সহ। কারণ আমরা আমাদের খাদ্যশস্য বলুন, ফার্টিলাইজার বলুন, সেটার উৎস ছিল এই দুটি দেশ। একদিকে আছে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা, আরেকদিকে আছে যে ইউক্রেনে যে অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতা, সব মিলিয়ে কিন্তু আমরাও সেখান থেকে এফেক্টেড হচ্ছি। আসলে আজকাল যেহেতু একটা
সব দেশই বিশ্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে কোনোখানে সমস্যা সৃষ্টি হোক সেটা আমাদেরকেও এফেক্ট করে। অভ্যন্তরীণ চ্যালেঞ্জ আছে অবশ্যই, এবং আঞ্চলিক চ্যালেঞ্জও আছে। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলার যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা স্যার, এবার একটু কান্ট্রি স্পেসিফিক কোশ্চেন করতে চাই। আপনার কাছে ওভারঅল একটা চ্যালেঞ্জের কথা জানলেন এবং আপনারা মিট করার চেষ্টা করছেন। খুব স্বাভাবিকভাবে নতুন সরকার আপনারা যখন এসেছেন, আপনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি আমরা দেখেছি এবং আপনারা মিট করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে ভারতের সাথে সুসম্পর্কটা তৈরি করা, বজায় রাখা না, তৈরি করা খুব স্পেসিফিকলি। তো এইবারেও আমি যদি ভুল না জানি যে বৈঠক প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী বৈঠকটা 2-3 দিন আগে আপনারা হয়তো বা শিওর হয়েছেন এবং আপনারা সেই হিসাবে প্রস্তুতি নিয়েছেন যে কি প্রশ্ন আসতে পারে, তার জবাবে কি দিবে। তো এই প্রস্তুতি এবং জবাবের জায়গাটা যে আপনারা নিলেন এবং এটা কতটুকু ওয়ার্কআউট করলো আপনাদের ফরে? এটা বিষয়টা এরকম যে আসলে ভারতীয় পক্ষ থেকে কি প্রশ্ন উঠতে পারে এটাও আমরা জানি, এবং সেটার উত্তরও আমাদের জানা আছে। কারণ আমরা গত 6 মাস যাবতই, যদিও শীর্ষ পর্যায়ে আলোচনা হয়নি, 6 মাস যাবত কিন্তু, বা 8 মাস যাবত আমরা কিন্তু এই প্রশ্ন সম্মুখীন হচ্ছি ভারতীয় অফিসিয়াল মিটিংয়ে যখন কখনো হয় তখনও, এবং সাংবাদিকদের কাছ থেকেও। কাজে এটার উত্তর আমাদের জানা আছে, এটা নিয়ে কোনো সমস্যা ছিল না। চিফ অ্যাডভাইজার সাহেব জানেন যে কোন প্রশ্নের কী উত্তর তার দিতে হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি একটি কথা কিন্তু আমরা সবসময় বলে আসছি, সেটা একেবারে সুনির্দিষ্টভাবে, সেটা হলো যে আমরা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন চাই। এটা কিন্তু আমি আপনাদের সামনেও সবসময় বলেছি, এবং এটাই আমাদের অবস্থা। আমরা একটা ভালো সম্পর্ক চাই, তবে সেই সম্পর্কের ভিত্তি হবে সার্বভৌম সমতা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ইত্যাদি থেকে, এবং অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা। তো এখন যখন আমরা মুখোমুখি হই তখন কিছু প্রশ্ন আসে যেটা আমরা মনে করি যে আমাদের অভ্যন্তরীণ বিষয়। যেমন ধরুন, মাইনরিটির প্রশ্ন এসে যায়। মাইনরিটির প্রশ্ন যে কোনো পর্যায়ে আমরা কথাবার্তা বলি ভারতীয়রা তোলেন, আমরা এটা স্পষ্ট করে বলি যে আমাদের মাইনরিটিদের আমরা টেক কেয়ার করছি। যেমন ভারতের মাইনরিটি যেমন তাদের বিষয়, তেমনি আমাদের মাইনরিটি আমাদের বিষয়, এবং তারা অন্যদের মতোই সমান নাগরিক, সমান অধিকার তাদের আছে, এবং সমান প্রোটেকশন আইনের অধীনে তাদের আছে। এটাই আমাদের অবস্থা। এছাড়া সর্বশেষ যে সভা হলো ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টার, সেখানে ওভারঅল টোন আমি বলবো যে পজিটিভই ছিল। কারণ ভারতের প্রধানমন্ত্রীও কিন্তু দুই দেশের মধ্যে যে সম্পর্ক অনেক পুরনো, এবং সেটা যে ভালো সম্পর্ক বজায় রাখতেই হবে, এটা কিন্তু তিনিও স্বীকার করেছেন, এবং তিনি নিজেও বলেছেন সেটা। ঠিক আছে, কিছু কনসার্ন ওনাদের আছে, আমাদের কিছু কনসার্ন আছে, সেগুলি আমরা ব্যক্ত করেছি। কিন্তু ওভারঅল আমি মনে করি যে এটা প্রয়োজনীয় ছিল, এই জন্য যে 8 মাসের মধ্যে আমাদের এরকম ঘনিষ্ঠ প্রতিবেশী দুটো দেশের মধ্যে কোনো যোগাযোগ হবে না উচ্চ পর্যায়ে। এর আগে সুযোগ সৃষ্টি হয়নি, কারণ এর আগে একমাত্র একটি মিটিং ছিল যেটাতে দুই পক্ষ গিয়েছিল, সেটা হলো ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। সেখানে সময় মেলেনি, বাইদিতে আমরা যতক্ষণে গেছি ততক্ষণে ওনারা চলে এসেছেন। তো এটাই ছিল প্রথম সুযোগ, এবং সেই সুযোগে দেখা সাক্ষাৎ হয়েছে। আমি মনে করি যে এটা একটা ইতিবাচক দিকে আইস ব্রেকিং বলা যায়। দেখুন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ঝট করে কোনো কমেন্ট করার আমি পক্ষপাতী না, কারণ যেহেতু আমি এই মন্ত্রণালয়ে ছিলাম, দীর্ঘদিন কাজ করেছি। আমি দেখেছি যে কোনো কিছুর প্রকৃত অগ্রগতি হতে সময় লাগে, অনেক সময়। কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি রকম সময় লাগে। যেমন আমরা 74-এর চুক্তি সই করার পরে আমাদের 18 বছর লেগেছে শুধু ঝগড়া মঙ্গলকোথায় দিনে 6 ঘন্টা অ্যাক্সেস পেতে, এবং সেটা 40 বছরের বেশি লেগে গেছে এটাকে আসলে ফাইনাল একটা টাচ দিতে। তো দ্বিপাক্ষিক চলমান সম্পর্কের ক্ষেত্রে সেটা অবশ্যই হবে না। কিন্তু আমি আইস ব্রেকার না বলে আমি বরং বলবো যে এটা একটা ইতিবাচক একটা ঘটনা ঘটেছে, যে দুই দেশের সর্বোচ্চ নেতা পরস্পরের সাথে কথা বলেছেন, এবং আমরা আগামী দিনগুলোতে সেটা মূল্যায়ন করব যে আসলে তার পরিপ্রেক্ষিতে কিভাবে এগোচ্ছে সম্পর্ক। আমরা আশা করি যে সম্পর্ক ভালো দিকে এগোবে, বাকিটুকু তো আমরা সময়ে জানতে পারবো। সবশেষ সংবাদ সম্মেলনে আপনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত নিয়ে আসার বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু চূড়ান্ত নয়।
তো আরেকটু ডিটেল আমরা জানতে চাই, কারণ জনগণের জানার খুব আগ্রহ। সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন, জাতিসংঘের রিপোর্টের কথা যখন আপনারা তুলে ধরেছেন, যদি তুলে ধরে থাকেন সেক্ষেত্রে উনি এটাকে অ্যাকনোলেজে নিয়েছে, যে যদিও রিপোর্টটা পাবলিক, কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তো এটা একটা স্বাধীন অনুসন্ধান দল, সেখানে বাংলাদেশের বর্তমান সরকারের কোনো প্রভাব নেই, কোনো সরকারের কোনো প্রভাব নাই, এবং সেখানে এটা সত্য তুলে নিয়ে চেষ্টা করা হয়েছে যে 1400 মানুষের তারা তালিকা পেয়েছে যারা এই নিহত হয়েছে। তো তারা কি বুঝতে পারছে যে তারা শেল্টার দিচ্ছে? তারা এটাকে, আমার মনে হয় তারা এটাকে এভাবেই দেখছে যে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, তাদের আশ্রয়ে আছেন, এটাকে তারা এভাবেই দেখছে। আমরা অবশ্য সবসময় বলে আসছি যে তিনি যদি উস্কানিমূলক বক্তব্য না রাখেন যতদিন তাদের ওখানে আছে, তো সেটাই ওয়েলকাম হবে, কারণ তার এই বক্তব্য এখানে অস্থিতিশীলতা সৃষ্টিতে সহায়তা করছে। তো আমাদের এই অবস্থান সবসময় পরিষ্কার ছিল, এবং এটা প্রধান উপদেষ্টা যখন কথা বলেছেন তখন তিনি বলেছেন যে উনি ওখানে এরকম বক্তব্য না দিলে ভালো হয়। এবং আমরা উনি কি বলেছেন? তিনি যেটা বলেছেন সেটা হলো যে তাকে তো কোনো প্রশ্রয় দিচ্ছেন না, কিন্তু যেই মিডিয়া যেটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করা কারোই সাধ্য নেই, কাজেই ওনারাও সেটা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এটা তো তারা তো কোনো সুবিধা করে দিচ্ছেন না, কিন্তু ওই সোশ্যাল মিডিয়া তো সবার জন্যই ওপেন, এবং এটা তো কোনো সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটাই অবস্থা। স্যার, চূড়ান্ত আলোচনার বিষয়ে কি কোনো দায়িত্ব দেওয়া হয়েছে? যেমন বাংলাদেশ থেকে আপনি পালন করলেন, ওই পাশ থেকে জয়শঙ্কর দেখভাল করলেন বিষয়টা। দেখুন, এটা তো স্বাভাবিক যে সর্বোচ্চ পর্যায়ে তো প্রতিদিন প্রতি মাস মিটিং হবে না। এটা তারা একটা সময়ের পর 1 বছর 2 বছরে এক আধবার সামিট পর্যায়ে কথাবার্তা হয়, হয়তো প্রতি বছরই হওয়া সম্ভব যদি সেরকম পরিবেশ সৃষ্টি হয়। এবং আসলে তো যদি সর্বোচ্চ পর্যায়ে কিছু অগ্রগতি করতে হয়, তার আগে কিন্তু ফাংশনাল পর্যায়ে, যেটা পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত অগ্রগতি হতে হবে বেশ কিছু বিষয়ে, তাহলেই শুধু সেটাকে ফর্মালাইজ করবেন সামিট লেভেলে। এটাই নিয়ম সবখানে। কাজেই সম্পর্ক তো একটি চলমান বিষয়। আমরা তো পররাষ্ট্র সচিব পর্যায়ে একটা আলোচনা হয়েছে, দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে টেকনিক্যাল আলোচনা সেগুলিও শুরু হয়েছে। আমরা আশা করি যে আরও এগোবে। যদি তেমন অগ্রগতি সাধিত হয় তাহলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে তখন সেটাকে দেখার জন্য আলোচনা হতে পারে, সভা হতে পারে, এবং তারপরে সেটা সামিট লেভেলে যেতে পারে। তো এটা নিয়ে স্পেকুলেট করার প্রয়োজন নেই। আমরা তো টেকনিক্যাল লেভেলে যেসব ইস্যু আমাদের আছে সেগুলি নিয়ে আমরা তো আলাপ আলোচনা করছি ইন্ডিয়ার সাথে। ছোট ছোট অনেক বিষয় আছে, যেমন বাঁধ মেরামত। হ্যাঁ, বাঁধ মেরামত একটা খুবই ছোট ইস্যু, কিন্তু প্রয়োজনীয় ইস্যু, কারণ সামনে ওয়েট সিজন আসছে। তার আগেই তো আমাদের এটাকে করতে হবে, যেহেতু গতবারের হঠাৎ বন্যায় কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, বাঁধ ভেঙে গেছে কোনো খানে। তো আমরা এটা চেষ্টা করছি যে দুই পক্ষের সম্মতিতে যেন আমরা এই জিনিসটাকে নোম্যান্স ল্যান্ডে রিপেয়ারটা যেন করতে পারি। তো এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো যেটা সেটা ফাংশনাল লেভেলে আলোচনা হবে। হয়তো কোনো এক পর্যায়ে সেটা মন্ত্রী পর্যায়ে সম্মতির প্রয়োজন হতে পারে। যদি হয় টেকনিক্যাল লেভেল থেকে যদি সেরকম উঠে আসে, তাহলে তখন আমরা কথা বলবো। আমার মনে হয় এভাবেই সম্পর্কটা এগোবে, এবং সম্পর্কের যে বিভিন্ন দিক সেটা নিয়ে আমরা কথা বলতে পারবো। খুব শীঘ্রই, কিংবা 6-7 মাসে, কিংবা 1 বছর সময় আপনি সফর করবেন, কিংবা জয়শঙ্কর আসতে পারেন, এমন কিছু? 1 বছর তো অনেক দীর্ঘ সময়। 1 বছর দীর্ঘ সময় কি হবে আভ্যন্তরীণ ক্ষেত্রে, বৈদেশিক ক্ষেত্রে, আমরা তো সেটা জানি না। আর সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে সরকারের সম্পূর্ণ মনোযোগ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে। তার মানে এই না যে ভারতের সাথে সম্পর্ক কোনো গুরুত্ব কম আছে। আপনারা জানেন যে আমাদের হাই কমিশনার গেছেন এবং উনি যোগ দিয়েছেন কাজে, এবং উনি ধীরে ধীরে সব কিছুর দায়িত্ব নেবেন। একটা গ্যাপ ছিল, বেশ কিছুদিন তো আমাদের রাষ্ট্রদূত ছিল না সেখানে, আগের জন চলে আসার পরে। তো এটা দুদিক থেকে এগোবে। এক হলো যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সাথে আমাদের হাইকমিশনার এবং হাইকমিশনের মাধ্যমে যে যোগাযোগগুলো হবে সেটা, পাশাপাশি এখানে পররাষ্ট্র সচিব এবং ডেস্কের সাথে যে এখানে হাইকমিশনার যে ভারতীয় আছেন তার যে আদান প্রদানটা হবে। তো এই লেভেলে এটা চলমান থাকবে, এবং তখন প্রয়োজন পড়লে সেটা আমাদের হয়তো আরেকটু উপরের লেভেলে আসতে পারে। এই শুধু সবশেষ প্রশ্ন আপনার কাছে, যে
তিস্তায় চীনের যে আগ্রহ এবং সেখানে আপনাদের যে জয়েন্ট প্রেস রিলিজ চীনের সফর থেকে, সেখান থেকে যেই লাইনগুলো উল্লেখ করা হয়, তাতে কি আপনার মনে হয় যে তিস্তায় চীনের আগ্রহের কারণে ভারতের কিছুটা অস্বস্তি আছে? অস্বস্তি আছে, এটা অস্বীকার করার কোনো মানে নেই। আমি কিন্তু সবসময় খোলামেলা একটা কথা বলি যে সমস্যা আছে, যদি আমরা স্বীকার না করি তাহলে সমস্যার সমাধান হবে না। তো এটা নিয়ে ভারতের অস্বস্তি আছে, কারণ স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে তারা ওই অঞ্চলটাকে একটু সেন্সিটিভ মনে করে। যদিও কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই, তবে এমন পত্রপত্রিকাতে, ভারতীয় পত্রপত্রিকাতেও লেখা আসছে সেখানে তাদের চিকেন স্নেক যে সেন্সিটিভ এলাকা, সেখানে তারা তাদের সামরিক শক্তিও বৃদ্ধি করছে, এটা আসছে। এটাতে অবশ্য আমাদের তো বিচলিত হওয়ার কিছু নেই, কারণ সম্ভাব্য একটু সংঘাতময় সম্পর্ক আছে হচ্ছে চীনের সাথে, সেটা তারা দেখবেন। আমাদের এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। কিন্তু এই যেহেতু এলাকাটা সেন্সিটিভ, এই কারণে হয়তো ভারত এটা নিয়ে অস্বস্তি থাকতে পারে ভারতে। আমাদের বিষয় হলো যে আমরা তো ভারতের সাথেই এটা দ্বিপাক্ষিকভাবে সমাধান করতে চাই, চেষ্টা করে আসছি আমরা। এবং 10 বছর আগেই তো একটি চুক্তিতে উপনীত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, সেটা হয়নি। আমরা তো চিরদিন অপেক্ষা করতে পারি না, আমাদের তো আমাদের স্বার্থ দেখতে হবে। আমাদের ওই এলাকার যারা মানুষ আছেন, যারা কৃষক আছেন, তাদের স্বার্থ দেখতে হবে। তারা যাতে কিছু পানি অন্তত পান, সেটা যদি আমরা ব্যবস্থা করতে পারি। সেই হিসাবে আমরা এখনও প্রাথমিক পর্যায়ে আছি যে যদি কোনো জলাধার সৃষ্টি করা যায়। আমাদের তো জলাধার সৃষ্টির সুযোগও খুব সীমিত, কারণ আমাদের তো কোনো ওইরকম আপনার মাউন্টেন হেড নাই। আমাদের যদি কিছু করতে হয় তাহলে যে নদীর যে অববাহিকা আছে তার মধ্যেই করতে হবে, সেটাতে খুব বেশি যে অগ্রগতি সাধন করা সম্ভব তাও না। তবে এটা এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। আমার ভারতের প্রতি আমার আহ্বানটা হবে এটাই যে তারা যদি এ নিয়ে বিচলিত হন তাহলে এটা সমাধানের দিকে তারা এগোন। কারণ আমরা যদি তিস্তাতে পানির প্রবাহ পাই তাহলে তো আমাদের এই কাজগুলি করার প্রয়োজন পড়বে না। কিন্তু সেটা তারা দেবেন কি দেবেন না সেটা তাদের বিষয়। তারা যদি এগোন যে একটা আন্তর্জাতিক নদী, সেটাতে পানির প্রবাহ বহাল রাখতে হবে এবং লোয়ার রাইপেরিনেরও কিছু অধিকার আছে, এটা যদি তারা মেনে নেন এবং সেই অনুযায়ী কাজ করেন তাহলে আমাদের অন্য কোনো কিছু করার প্রয়োজন নেই। কিন্তু সেটা যদি না হয় তাহলে তো আমাদের যেই সোর্স থেকে আমরা সহায়তা পাই সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। রাইট। ভারত থেকে এবার চীন সফরের দিকে আসতেছি, কিন্তু তার আগে পাকিস্তানে একটা প্রশ্ন করতে চাই, কারণ ইটস ইন বিটুইন, দুইটার বর্ডারেই পাকিস্তান আছে। পাকিস্তানের সাথে সম্পর্ক জোট খেলার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু সেটা নিশ্চয়ই ইতিহাসকে মূল্যায়ন করেই হবে। স্যার, এই উত্তরটা আপনার কাছ থেকে জানবো, কিন্তু তার আগে একটা বিরতি যাওয়া প্রয়োজন। বিরতি থেকে ফিরে এসে পাকিস্তানি সম্পর্কে আপনার কাছ থেকে উত্তরটা জানবো। দর্শক, আলোচনায় পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথে থাকুন, ফিরছি একটু পর ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাণী। স্বাগত আর একবার ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাকে। আমাদের সাথে আছেন পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন। স্যার, স্বাগত আপনাকে আরও একবার। বিরতির আগে যে প্রশ্নটা করেছিলাম পাকিস্তান ইস্যুতে, সম্পর্কের জোট খুলছে, তো ইতিহাসকে মূল্যায়ন করে নিশ্চয়ই সেটা আপনারা করছেন কিংবা করতে যাবেন। দেখুন, পাকিস্তানের সাথে ইস্যুস যেগুলো আছে সেগুলি কিন্তু 50 বছরের বা 53 বছরের পুরনো। পাশাপাশি কিন্তু তাদের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক ছিল দীর্ঘদিন। বিগত সরকারের সময় আমার কাছে মনে হয়েছে যে ইচ্ছাকৃতভাবে সম্পর্কটাকে খারাপ করা হয়েছে। এখন আমাদের যেখানে যে সম্পর্কের যেই জায়গাতে আমাদের স্বার্থ আছে, আমি মনে করি সেখানে আমাদের স্বাভাবিক সম্পর্ক রাখতে হবে। এবং আমরা কিন্তু পাকিস্তানের সাথে কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো রিলেশনের দিকে যাচ্ছি না। আমরা একটা স্বাভাবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার ব্যবস্থা করছি যেখানে আমাদের স্বার্থ আছে। তো সেই হিসাবেই কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক আগাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন হবে এবং তাদের মন্ত্রী আসতে চেয়েছিলেন, আমরা তাকে ইনভাইট করেছি, উনি আসবেন। তাদের সাথে আমরা আমাদের দ্বিপাক্ষিক যেসব বিষয়াদি আছে সেগুলি নিয়ে আমরা কথাবার্তা বলবো। অবশ্যই ইতিহাসে যে প্রেক্ষাপট আছে সেটা বাতিল হয়ে যাবে না। আমরা সেটা কতটুকু অর্জন করতে পারবো না পারবো সেটা হলো অন্য কথা, কিন্তু আমরা সেই প্রসঙ্গ যেমন থাকবে, পাশাপাশি আমরা আমাদের স্বার্থ যেখানে আছে পাকিস্তানের সাথে সেটাকেও আমাদেরকে মনে রেখেই তাদের সাথে আমাদেরকে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করতে হবে। স্যার, আমরা চীন সফরের দিকে যদি আলোকপাত করি, চীন ভারত মিলে প্রথমে একটা প্রশ্ন করতে চাই। যেহেতু চীন সফরটি ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের আগে হয়েছে, আপনারা কি মনে করেন যে চীন সফর একটা লেভারেজ দিয়েছে আপনাদেরকে এই বৈঠকে? আমি এটাকে এভাবে দেখতে চাই না।
আমি এই দুটি দেশের সাথে সম্পর্ককে সম্পূর্ণ আলাদাভাবে দেখতে চাই। এটা ঠিক যে তাদের মধ্যে এক ধরনের বৈরী সম্পর্ক আছে, বৈরী সম্পর্ক সত্ত্বেও কিন্তু $100 বিলিয়ন ব্যবসা আছে কিন্তু দুই দেশের মধ্যে। কাজেই আপনি একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকেই কিন্তু নিজের স্বার্থটা ঠিক রেখে এগোয়। যত সংঘাত থাকলেও যেখানে সম্পর্কের ক্ষেত্রে দেশের জন্য লাভজনক হতে পারে সেখানে কিন্তু তারা সম্পর্ক ঠিকই রাখে। আমি এটাকে ঠিক এভাবেই দেখি। ভারতের সাথে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, চীনের সাথে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আমরা একটিকে আরেকটি থেকে আলাদাভাবে দেখব না। এখন ভারত কিভাবে দেখবে যে চীনের সাথে আমাদের সম্পর্ক এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক, সেটা তাদের বিষয়। আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি দুই দেশের সাথে আলাদাভাবে আমাদের সম্পর্ক মূল্যায়ন করি এবং অবশ্যই যদি আমাদের এক দেশের কাছে যদি কোনো আমাদের শর্টকামিং থাকতেই পারে, সব কিছু যে এক দেশ থেকে আমরা ভালো পাবো এমন তো কোনো কথা নেই। যেমন ধরুন, এমনকি বিগত সরকারের আমলেও আমাদের এখানে যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যে অর্থায়ন মানে ঋণ, অর্থায়ন মানে কিন্তু অনেকে আবার মনে করেন যে বোধহয় টাকাটা পেয়ে গেলাম না, কোনো ক্ষেত্রেই সবাই কিন্তু ঋণ দেয় এবং সেটা সুদসহ আমাদেরকে পরিশোধ করতে হয়, কিন্তু সেই ঋণেরও তো প্রয়োজন আছে। চীন কিন্তু অর্থের অন্যতম উৎস ছিল। যখন সরকার দুই পক্ষেরই, ভারত এবং বাংলাদেশের সরকার নিজেদেরকে বলছিলেন যে স্বর্ণযুগ চলছে সম্পর্কে, তখনও কিন্তু চীনের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়নি। কাজেই আমরা এটাকে এভাবেই দেখব, আমাদের ভারতের সাথে স্বার্থ আছে, সেই স্বার্থ নিরিখে আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাব সবসময়, এবং চীনের সাথে আমাদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি আছে সেটাও আমরা সেখান থেকে আদায় করার চেষ্টা করব। আমি এই দুই দেশের সম্পর্ককে এই দৃষ্টিতেই দেখি। সেটা শুনলাম। এখন এই সফরটা, চীন সফরে কি আপনারা বাড়তি কোনো পলিটিক্যাল সমর্থন পেয়েছেন কিনা, গ্লোবালি কোনো অ্যাডভান্টেজ আপনাদেরকে দিয়েছে কিনা? পাশাপাশি সম্পর্ক এলিভেশনের জায়গাটা, যেটা আপনি অর্থনৈতিক কথা বললেন, আমাদের সুদের হার কমানো, কমিটমেন্ট ফিটা একটা জায়গায় নিয়ে আসা, পাশাপাশি সুদের ঋণ ফেরত দেওয়ার সময় বাড়ানো, এই বিষয়গুলো কিভাবে এসছে? এই বিষয়গুলি আলোচনা হয়েছে, উত্থাপিত হয়েছে এবং কোনো পক্ষ থেকে কিন্তু না বলা হয়নি। কিন্তু এই বিষয়গুলি আসলে তো ওই সামিট লেভেলে বসে কিন্তু ঝট করে এরকম সিদ্ধান্ত কখনো হয় না। ইস্যুগুলি আসে যখন, তখন একটা অধস্তন যারা থাকেন, অ্যাকনোলেজমেন্ট থাকলো, তখন অধস্তন পর্যায়ে কিন্তু এগুলিকে রিনেগোশিয়েট করে ঠিকঠাক করতে হয়। আমি মনে করি না যে আমরা যা যা চেয়েছি বা যা যা প্রত্যাশা করি তার সবই পাওয়া যাবে, কিন্তু অবশ্যই এক ধরনের একটা, যেহেতু সর্বোচ্চ পর্যায়ে একটা আলোচনা হয়েছে এ নিয়ে, আমরা যখন পরবর্তী পর্যায়ে, সেটা আমার পর্যায়ে হোক অথবা সচিব পর্যায়ে অথবা টেকনিক্যাল পর্যায়ে হোক, আলোচনায় সেটার একটা ইতিবাচক প্রভাব থাকবে, এটাই আমার কাছে মনে হয়েছে এবং আমরা সেভাবেই আগাবো। এটা কি গ্লোবালি আপনাকে, এই গভর্নমেন্টকে পলিটিক্যাল কোনো অ্যাডভান্টেজ দিচ্ছে চীন সফর? দেখুন, অনেক জায়গায় অনেক ধরনের আলোচনা, সর্বোচ্চ পর্যায়ে যখন একটা আলোচনা হয় সেটা কিন্তু অটোমেটিক্যালি এক ধরনের এটার একটা পলিটিক্যাল কনোটেশন থাকে, এবং যখন দুই পক্ষই রাজি হয় সর্বোচ্চ পর্যায়ে একসাথে বসতে, তার মানে তারা আসলে চায় যে যদি কোনো বটলনেক কোথাও থাকে সেটা তাহলে রিমুভ করা যায় যেন। আমি মনে করি এই দৃষ্টিভঙ্গি থেকে দেখবো আমরা, এবং আরও তো বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে। আপনারা জানেন যে আমি এর আগে কিছুদিন আগে আমি তো দ্বিপাক্ষিক সফরে গিয়েছিলাম, বেশ বিস্তারিত বিভিন্ন পর্যায়ে তাদের সাথে আলোচনা হয়েছে, এবং আমি মনে করি যে এখন একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে যে আমরা হয়তো বেশ কিছু অর্জন করতে পারব। চীন সফর নিয়ে কি বাংলাদেশের কোনো দূতের কাছে কোনো পশ্চিমা বন্ধুরা জানতে চেয়েছে, কিংবা আপনারা এই সফরটা করছেন বন্ধু হিসেবে তাদেরকে লুপে রেখেছেন এমন কিছু? না, এটা দেখুন, আমরা তো ওপেন, মোটামুটি যে এখানে কী আলাপ আলোচনা হয়েছে সব কিছু ওপেন করে দেওয়া হয়েছে, এবং এটা তো প্রেস রিলিজেও এটা বলা হয়েছে। এমনিতে যৌথ প্রেস রিলিজ যেটা গেছিল সেটাতেও বলা হয়েছে, তারপরে আমরা তো ইন্ডিভিজুয়ালিও বলেছি কি হয়েছে না হয়েছে, আজকেও আপনার সাথে বলছি। তো আমার মনে হয় না এটা নিয়ে কোনো গোপনীয়তার বা তেমন অন্য কোনো কিছু আছে, এটা মোটামুটি ওপেন জিনিস। এবং আমরা যে আসলে চীনের সাথে আমাদের সম্পর্ক কী কী বিষয়ে জড়িত, এটা আমাদের পশ্চিমা বন্ধুরাও জানেন। কাজে আমার মনে হয় না তাদের এটা নিয়ে কোনো সংকোচ বা কোনো কিছু আছে। এই বিষয়ে সবশেষ প্রশ্ন, আমরা প্রেস রিলিজে দেখলাম যে চীনের কাছ থেকে মাল্টি রোল কম্প্যাক্ট এয়ারক্রাফট কেনার একটা আলোচনা, এবং যদি আমি বলি যে বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য তাদের কাছ থেকে আমরা সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা নিতে যাচ্ছি, যদি আরেকটু ডিটেইল আমাদেরকে। এটা আমার চোখে এটা এরকম যে এটা আসলে একেবারে একটা চলমান প্রক্রিয়া, কারণ আমাদের আপনারা জানেন যে আমাদের যে এয়ারফোর্সে যে প্ল্যাটফর্মগুলি আছে এগুলি অনেক পুরনো হয়ে গেছে। এগুলি জাস্ট কোনো কারোর প্রতি কোনো থ্রেটের প্রশ্ন নাই, আমাদের মিনিমাম একটা যে সক্ষমতা থাকার জন্য এটা প্রয়োজন, এবং সেই প্রেক্ষিতেই আমরা এটা সেখানে তুলেছি। ভারত হলো, চীন হলো, পাকিস্তান হলো, এবার যদি আমরা একটু পশ্চিমের দিকে আসি, বাংলাদেশে যেটা দিয়ে শুরু করেছিলাম, ট্যারিফ ওয়ার শুরু হয়েছে।
তো ট্যারিফ ওয়ার ট্যাকেলের বিষয়টা কি আমরা আগে থেকে জানতাম না? কারণ ট্রাম্প কিন্তু তার নির্বাচনী বক্তব্যে আমেরিকা ফার্স্ট টেকেন করতে গিয়ে যা যা করা দরকার বলেছিল, এটাকে আমরা ভুলে গিয়েছিলাম কিনা? আমরা অবশ্যই ভুলে যাইনি, এবং আমরা এটা নিয়ে কিন্তু বাংলাদেশ ছিল প্রথম দেশ 2 মাস আগে যখন আমাদের ওই বিশেষ প্রতিনিধি যখন যান, মানে উচ্চ প্রতিনিধি যখন যান, তিনি কিন্তু প্রশাসনের সাথে তখনই কথাবার্তা বলে এসেছেন এই ব্যাপারে যে আমরা তাদের কাছ থেকে আরও সামগ্রী আমদানি করার সিদ্ধান্ত নিয়েছি। তার মানে আমরা কিন্তু মোটেই এক্ষেত্রে পিছিয়ে নেই, অন্যরা শুরু করার আগে থেকে আমরা এটা করেছি, এবং আমরা কিন্তু আমাদের কিন্তু অভ্যন্তরীণ প্রস্তুতিও চলছে। যেমন আপনারা জানেন যে একটা চিঠি লিখেছেন চিফ অ্যাডভাইজার, এবং সেখানে কিন্তু আমরা 3 মাস সময় চেয়েছি। শুধু আমরা বলি নাই যে এটা আমরা যেরকম ছিলাম সেরকমই থাকতে চাই, আমাদের স্কোপ আছে এবং আমরা সেটা ব্যবহার করব। একটা জিনিস বুঝতে হবে, এই যে এখানে এটা কিন্তু সত্যিকার অর্থে ট্যারিফ ইস্যু না শুধু এটা, কারণ আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা যে $2 বিলিয়ন জিনিস আমদানি করি, 2 বিলিয়ন প্লাস, তার অ্যাভারেজ ট্যাক্স হচ্ছে মাত্র 5%, খুবই কম। যেটা আমাদের এক্সপোর্টের উপরে কিন্তু 17% ট্যাক্স ছিল আগে থেকেই। অর্থাৎ এটা ট্যারিফের ইস্যু না, ইস্যুটা হচ্ছে যেটা ইউএসটিআর যেটাকে সব দেশের ক্ষেত্রে যেটা যেই মানদণ্ডটাকে ব্যবহার করেছে, সেটা হচ্ছে ওই আমদানি রপ্তানির তফাৎ। তো আমরা প্রায় $6 বিলিয়ন বেশি রপ্তানি করি, মানে আমদানির তুলনায়। ইস্যু হচ্ছে ওটা, এবং এটার পার্সেন্টেজ ধরেই কিন্তু আমাদের জন্য 37% ট্যাক্সের কথা বলা হয়েছে। অর্থাৎ এটা ট্রেড ইস্যু, ঠিক ট্যারিফ ইস্যু না। এবং সেটা আমরা কিন্তু ইতিমধ্যেই ইমার্জেন্সি মিটিং করেও আমরা কিন্তু এটা নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটাকে কমিয়ে আনার চেষ্টা করব, এবং তাদেরকে আমরা দেখাবো যে আমরা কিন্তু তোমাদের এখান থেকে অনেক বেশি ইম্পোর্ট করছি, এবং সেখানে সব ধরনের বিষয়কে আমরা রেখেছি। বিশেষ করে আমরা কৃষিজ সামগ্রী যেগুলো আমাদের প্রয়োজন হয়, আমরা কিন্তু 7 মিলিয়ন টন গম 8 মিলিয়ন টন গম আমদানি করি প্রতি বছর। তার একটা বড় অংশ আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনার ইতিমধ্যে প্ল্যান আছে। কীভাবে করা যাবে সেটা আমাদেরকে দেখতে হবে, কারণ অনেক আইন কানুন, অনেক আন্তর্জাতিক নিয়মকানুনের ব্যাপার স্যাপার আছে। কিন্তু আমরা ইতিমধ্যেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটা করব। আমরা সেখান থেকে তুলা আমদানি করার চিন্তা করছি, কারণ তুলার বাংলাদেশ হচ্ছে একটা অন্যতম বড় আমদানিকারক দেশ। 8 মিলিয়ন বেল তুলা আমরা আমদানি করি, তার একটা বড় অংশ আমেরিকা থেকে আসতে পারে। সেক্ষেত্রে আমরা কিন্তু ফার্ম লবি যেটা আছে আমেরিকাতে, তাদেরও সমর্থন পাবো। কাজে আমরা সব কিছু মিলিয়েই চিন্তা করছি, এবং এটা সরকারের একেবারে অ্যাক্টিভ কনসিডারেশন আছে এখন, যে এই তফাৎটাকে কমিয়ে নিয়ে আসা। অন্য কোনো দেশ থেকে আমদানি করার পরিবর্তে আমরা যেখানে আমরা রপ্তানি করতে পারি সেখান থেকে নিয়ে আসি, তাহলে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রেরও মানে দুই পক্ষের জন্য এটা লাভজনক হয়। স্যার, এই বিষয়ে আলোচনা করতে কি বাংলাদেশের সরকার থেকে কেউ কি খুব রিসেন্টলি যাবে চিঠির ফলো আপ হিসাবে? পাশাপাশি 2 জন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসার কথা 15 থেকে 18, তাদের আলোচনা টেবিলে বিষয়টা রেইজ করবে? আমরা আলোচনা টেবিলে অবশ্যই এই বিষয়টা আসবে, এবং আমরা ইতিমধ্যে যে পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে, কমার্স মিনিস্ট্রি কাজ করছে এবং এনবিআর কাজ করছে এগুলির উপরে। যেটুকু যা অগ্রগতি হবে সেগুলি আমরা তো তাদেরকে অবশ্যই জানাবো, এবং পাশাপাশি যখনই প্রয়োজন মনে করা হবে যে কেউ ভিজিটে যেতে পারে। এটা হতে পারে কমার্স মিনিস্ট্রি থেকে, কেউ হতে পারে আপনার, এমনকি আমরা তো একটা চুক্তি ইতিমধ্যে সই করেছি, যেটা 15 বছরের জন্য ওখান থেকে গ্যাস আমদানি করার কাজে। এখানে বিভিন্ন মন্ত্রণালয়েরই এখানে বিভিন্ন ভূমিকা আছে, সেগুলি প্রয়োজন অনুযায়ী সফরও হবে। স্যার, আমেরিকা থেকে এবার একটু আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের দিকে চাই। তাদের সাথে আমরা কম্প্রিহেনসিভ পার্টনারশিপ এগ্রিমেন্টের জন্য আলোচনা করছি। এতে বাংলাদেশ আসলে কিভাবে লাভবান হবে? দেখুন, আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে যদি বাদ দেন, তাহলে কিন্তু গ্রুপ হিসাবে সবচেয়ে বড় বাজার হচ্ছে আমাদের পশ্চিম ইউরোপ, যেখানে আমরা কিন্তু এভরিথিং বাট আর্মস ইবিএ সুবিধা পেয়ে থাকি। অস্ত্র ছাড়া যে কোনো কিছু বিনা শুল্কে, বিনা ইয়েতে রপ্তানি করতে পারি। এখন এটা আমাদের এই সুবিধা 26 পর্যন্ত আছে আমরা যখন গ্র্যাজুয়েট করব, আর তারপর 3 বছর পর্যন্ত থাকবে, এটুকু আমরা প্রতিশ্রুতি পেয়েছি। ইউ থেকে বেরিয়ে গেছে যে ব্রিটেন, তারাও কিন্তু এটা আমাদেরকে 29 পর্যন্ত দেবে, এবং একটা ইন্ডিকেশন আমরা পেয়েছি যে 29-এর পরেও একটা বড় ফ্যাসিলিটিস বজায় থাকবে।
ইউরোপিয়ান ইউনিয়নের যেটা প্রয়োজন সেটা হলো তাদের কতগুলো শর্ত আছে 29-এর পরে এই সুবিধা বজায় থাকার জন্য। এখন দেশের জন্য তো আসলে শুধু আজকে বা আগামীকালকের প্রশ্ন না, 29-এর পরেও তো 29 তো খুব বেশি দূর নয়, 5 বছরের ব্যাপার, 4 বছরের ব্যাপার শুধু। কাজে আমাদেরকে ওইটার জন্য প্রস্তুতি নিতে হবে এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে অনেকগুলি শর্ত আছে যেটা করলে আমাদের জিএসপি প্লাস ফ্যাসিলিটিস বজায় থাকবে, না করলে বজায় থাকবে না। কাজে আমরা যদি তার বেশিরভাগ যদি এই সময়ের মধ্যে করে ফেলতে পারি তখন কিন্তু আবার সময় পাওয়া যাবে, বলা যাবে যে আমরা তো তোমাদের যে রিকোয়ারমেন্ট ছিল তার 70% 80% করে ফেলেছি, আর বাকি আরও 5 বছর দাও বা 3 বছর দাও, সে সময়ের মধ্যে আমরা বাকিটুকু করবো। আমাদের নিজেদের স্বার্থে এই রিফর্মগুলো করতে হবে এবং এটা আমি মনে করি যে এটাই হলো মূল বিষয় ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, এবং ইউরোপিয়ান ইউনিয়ন এ ব্যাপারে আমাদের সাথে সব ধরনের সহযোগিতা করতে রাজি আছে। স্যার, ইউরোপীয় ইউনিয়ন থেকে এবার একটু পশ্চিমের মধ্যপ্রাচ্যের দিকে আসি, যে তুরস্ক, সৌদি, ইরান, মধ্যপ্রাচ্যের এই প্রত্যেকটা দেশের সাথে কিংবা ব্লকের সাথে বাংলাদেশের ভিন্ন ভিন্ন সম্পর্ক আছে। 12-13 বছরের টার্কিশ রিলেশনশিপ অনেক ডেভেলপ করেছে, বাকিগুলো মোটামুটি মোরালেস আছে। এই জায়গাটা কি আপনারা ফোকাস করছেন মিডল ইস্টকে বেস করে? বিষয়টা হচ্ছে রেমিটেন্সের একটা বড় সোর্স হচ্ছে মিডল ইস্ট। রেমিটেন্সের সোর্স আমরা এটাকে রেকগনাইজ করি এবং আমরা আসলে চেষ্টা করছি সেখানে আমাদের উপস্থিতি আরও বাড়াতে, শুধু সরকারি উপস্থিতিও আরও বাড়ানোর চেষ্টা করছি যাতে আমরা আরও বেশি সুযোগ সুবিধা দিতে পারি। আমাদের যে এক্সপেট্রিয়েট কমিউনিটি আছে তারা তো প্রচুর সাফার করেন, কারণ সংখ্যা অনেক, আমাদের মিশনগুলোর সাইজ তেমন বড় না, এই জন্য তাদেরকে সার্ভিস ডেলিভারিতে অনেক সময় অসুবিধা হয়। আমরা সেটা আমি হোম অ্যাডভাইজার এবং এক্সপেক্টেড ওয়েলফেয়ার অ্যাডভাইজার 3 জন আমরা একসাথে বসেছি এবং আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি যেগুলি অবশ্যই সরকার সার্বিকভাবে সরকারের সিদ্ধান্তও লাগবে, কিন্তু আমরা 3 জন যখন একসাথে হতে পেরেছি অনেক ব্যাপারে আমার মনে হয় এটা নিয়ে সমস্যা হবে না। আমরা চেষ্টা করছি যে আমাদের সেখানে আরও লোক সংখ্যা বাড়ানো, মানে লোক সংখ্যা মানে সরকারি লোকজনের সংখ্যা আরও বাড়ানো, কিছু ইভেন কিছু কিছু ফ্যাসিলিটিস আউটসোর্স করা যাতে করে সুবিধা হয়। এবং এ ব্যাপারে যেমন সৌদি আরব নিজে থেকেও কিন্তু আমাদের সাথে সহযোগিতা করছে অনেক ক্ষেত্রেই। আরও 2-1টা কনসুলেট খোলা, যেহেতু ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষজন, যাতে তাদের 1000 কিলোমিটার যাতে জার্নি করতে না হয়। তো আমরা এদিকে যথেষ্ট নজর দিয়েছি এবং আমি মনে করি যে সম্পর্কের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের অর্থনীতির একেবারে একটা চালিকা শক্তি কিন্তু এই যে রেমিটেন্স আমরা পাচ্ছি, রেমিটেন্স বাড়ছে, আপনারা খেয়াল করেছেন। তাদেরকে সুযোগ সুবিধা দেওয়াটা আমাদের নৈতিক এবং সরকারি দায়িত্ব, কারণ তারা যেখানে এত বড় সাপোর্ট দিচ্ছেন সরকারকে, দেশকে, সেখানে তাদের সুবিধা দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সেটা চেষ্টা করছি। সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি বলেন, ইরানের ব্যাপারে কিছু তো সমস্যা আছে, আপনারা জানেন যে এমবার্গোর কারণে আমরা অনেক কিছু করতে পারবো না। তুরস্কের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো এবং আমরা তো সেটা প্রতিনিয়ত সেটাকে আরও উন্নত করার চেষ্টা করছি বিভিন্ন পর্যায়ে। তুরস্কের সাথে আমি আগামীকাল তুরস্কে যাচ্ছি, তাদের একটা ইনভিটেশন, তাদের একটা প্রোগ্রামের জন্য। সেখানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমি আশা করছি যে দেখা হবে। তো এটা আছে। সৌদি আরবের সাথে ইউনিক সম্পর্ক আমাদের, এটার বহুমাত্রিক ইউনিক সম্পর্ক আছে, সেটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে সবসময়। আপনারা জানেন যে ইতিমধ্যে আমি নিজে 2বার, খুব অল্প সময়ের ব্যবধানে 2বার গিয়েছি সৌদি আরবে। তো এই দেশগুলি যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল, আরও অনেক দেশের সাথে তাদের খুব ভালো সম্পর্ক আছে, কাজে তাদের সাথে সম্পর্কটাকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে আগানোর চেষ্টা করছি। তাদের কিছু কনসার্ন যদি থাকে আমরা সেটা মিট করার চেষ্টা করব, আমাদের যদি কনসার্ন থাকে সেটা তারা মিট করার চেষ্টা করবে। আমি মনে করি যে একটা ভালো পরিবেশ আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার। স্যার, ছোট্ট করে একটু জানতে চাই যে আফ্রিকার সাথে বাংলাদেশের সম্পর্ক কেন আগাচ্ছে না, নাকি মেইন স্ট্রিম ডিপ্লোমেসিটা মানে গণমাধ্যমে আসছে না? কারণ বাংলাদেশের সাথে আফ্রিকার দূরত্ব কেন জানি মনে হচ্ছে ক্রমশই বাড়ছে। না, এটা সঠিক না যে দূরত্ব বাড়ছে, আসলে দূরত্ব কমছে, তবে হয়তো আরও তাড়াতাড়ি কমা উচিত, সেটা হতে পারে। একটা বিষয় আছে সেটা হলো যে আফ্রিকার দেশগুলির অর্থনীতি এখনও রুডিমেন্টারি পর্যায়ে আছে। সেখানে একটা অন্যতম বড় জিনিস হচ্ছে মাইনিংয়ে আসলে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। যে দেশগুলির আছে তারা কিন্তু অনেক সহজে সেখানে বিস্তৃতির চেষ্টা করতে পারছে। কৃষি একটা আছে, আমরা চেষ্টা করছি সেদিকে যাওয়া যায় কিনা, এবং ব্যবসা বাণিজ্য আমরা আসলে বাড়ানোর চেষ্টা করছি ইতিমধ্যে। এবং আমি আপনাকে এটুকু বলতে পারি যে কিছু এন্টারপ্রাইজিং বাংলাদেশি আছেন যারা কিন্তু আফ্রিকাতে ইতিমধ্যেই মাঝারি আকারের ব্যবসা গড়ে তুলেছে, এবং আমরা তাদেরকে ব্যাংক করছি, তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। স্যার, আমার শো অলমোস্ট শেষ হয়ে আসছে, তো তার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই, পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে নানান ধরনের অভিযোগ রয়েছে, বিশেষ করে কর্মকর্তাদের, এখানে যারা চাকরি করে তারা মনে করে তারা অনেকে সুবিধাপ্রাপ্ত না, কেউ বেশি সুবিধাপ্রাপ্ত, কেউ ভালো পোস্টিং পায় না।
15 বছর ধরে একটা তো ছিলই, আবার নতুন করে 8 মাসেও নানান ধরনের অভিযোগ আছে। অনেকে আপনাকেও মনে করছে যে আপনি মানে পারফর্ম করতে চাচ্ছেন কিংবা পারছেন না, কিংবা আপনি যতটুকু প্ল্যান করছেন আপনাকে ফলো করে আপনার কলিগরা সেটা পারফর্ম করতে পারছে না। সামাজিক মাধ্যমে নানান ধরনের কথা হচ্ছে, সেটা কখনো আমারও ভালো লাগতে পারে, আপনারও খারাপ লাগতে পারে, কিংবা আপনার খারাপ লাগতে পারে, সবারই খারাপ লাগতে পারে। তো সেই জায়গাটা, এই চ্যালেঞ্জটা আপনি কিভাবে মিট করার চেষ্টা করছেন? একটা হচ্ছে ইন্টারনাল, এখানেও ইন্টারনাল এবং এক্সটার্নাল। এক্সটার্নালি বলুন যে এই চ্যালেঞ্জটা আমি গত 6 মাসে যেভাবে মিট করে আসছি সেভাবেই করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্যই আমাদের ত্রুটি দেখিয়ে দিতে পারে, কিন্তু শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের কথার ভিত্তিতে তো সরকারি সিদ্ধান্ত নেওয়া হয় না, এটা আপনি জানেন। আমরা আমাদের নিজস্ব কিছু পদ্ধতিও আছে, সেটা দেখতে হবে। আপনি যেটা ওই ভালো পোস্টিং খারাপ পোস্টিং এগুলি যেটা প্রশ্ন তুলছেন, আমি তো এটুকু বলতে পারি যে আমি কোনো অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কিছু করছি না। আমার কাছে যখন আমার যেটুকু মানে দায়িত্ব আছে, আমি যাকে যেখানে কারেক্ট ব্যক্তি বলে মনে করছি তাকে সেখানেই প্লেস করছি। ভুল হতে পারে আমার, আমি তো মানুষ, কাজেই আমার তো ভুল থাকতেই পারে, কিন্তু আমি সিনসিয়ারলি চেষ্টা করছি যে সঠিক জায়গাতে সঠিক মানুষটিকে বসাতে। এটা ঠিক যে আমার পক্ষে তো সবাইকে চেনা সম্ভব না। ধরুন যারা এখন সিনিয়র পর্যায়ে আছে তাদের প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, কারণ তারা, আমি হয়তো তাদেরকে ট্রেনিং দিয়েছি ফরেন সার্ভিস একাডেমিতে, আর নয়তো তারা সরাসরি আমার অধীনে কাজ করেছে। আমি তো প্রধানত দেশেই ছিলাম। আর জুনিয়র পর্যায়ে যারা আছেন তাদেরকে আমি প্রায় কাউকেই ব্যক্তিগতভাবে চিনি না, এটা খুবই স্বাভাবিক। আমি অনেককে চিনি না, তাদেরকে পররাষ্ট্র সচিব চেনেন। আবার একেবারে যারা মাত্র যোগ দিয়েছে তাদের সাথে হয়তো আরও লোয়ার লেভেলের মিড সিনিয়র লেভেলের কর্মকর্তারা চেনেন। এটা এইভাবেই সরকারি প্রতিষ্ঠান তো এইভাবেই কাজ করে এবং আমরা সেভাবেই করার চেষ্টা করছি। আমি মনে করি যে বাই অ্যান্ড লার্জ দেশের স্বার্থ রক্ষার্থে যা যা করা প্রয়োজন সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় করছে। কিছু ভুল ত্রুটি থাকবে না এমন কোনো কথা না, সবারই ভুল ত্রুটি থাকে, আমাদেরও কিছু আছে, সেটা আমরা শুধরানোর চেষ্টা করবো, এবং যদি সেটা আমাদেরকে ধরিয়ে দেওয়া হয় এটা নিয়ে আমরা কাউকে শত্রু মনে করব না। স্যার, যদি আমি ভুল না বুঝি, আপনি বলার চেষ্টা করেছেন যে প্রফেশনালসকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন। তো অনেকে আবার বলছে যে সিএ অফিস সব কিছু করছে, ফরেন মিনিস্ট্রি কিছুই করছে না। এইটার উত্তর আমি আপনার কাছে জানতে চাইবো না, কিন্তু আপনি আমি এটার উত্তর দেবো আপনি জানতে না চাইলেও। সেটা হলো যে সিএর অফিসের সাথে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ইন্টারাকশন আছে, এবং আমি এটুকু বলতে পারি যে চিফ অ্যাডভাইজার সাহেব অবশ্যই পররাষ্ট্রনীতির ব্যাপারে যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সাথে অবশ্যই উনি কথা বলেন। স্যার, সবশেষ আস্থা তার আমার উপর আছে। রাইট, আই এম গ্ল্যাড আপনি সেই আস্থা অর্জন করতে পেরেছেন। সবশেষ প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে নির্বাচন হবে, নির্বাচনের পরে আপনারা দায়িত্ব বুঝিয়ে দিবেন, এবং এই যে অন্তর্বর্তীকালীন নির্বাচনের পরে কিন্তু দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কিছু নাই, তারা দায়িত্ব নেবেন, আমরা সরে যাব। রাইট, সরি, থ্যাংক ইউ আমাকে কারেক্ট করে দেওয়ার জন্য। এই যে ইন বিটুইন সময়ে যে অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতা নিয়ে কি মানে পররাষ্ট্রনীতি যেহেতু কাভার করি রেগুলারলি, যদি আমি এক্সপেক্ট করি যে আপনি একটা বই লিখবেন, সেটা কি পাঠক হিসেবে পেতে পারি? ইতিহাস এমন জিনিস যে ঝট করে কালকের কাহিনী নিয়ে কিন্তু লেখা যায় না কিছু, বা লিখলেও সেটা আসলে কালোত্তীর্ণ হয় না। আমি এটুকু আপনাকে বলতে পারি যে যদি জীবিত থাকি, জি নিশ্চয়ই, তাহলে কোনো এক সময় হয়তো লিখবো, কিন্তু অবশ্যই সেটা দায়িত্ব ত্যাগ করার পরের দিন হবে না। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক আলোচনা হয়েছে। আই বিলিভ যারা বন্ধু রাষ্ট্র যারা আছে, তাদের কর্মীরা যারা আছে, তারা দেখছে, তারা হয়তো জানছে, বুঝছে। আপনার সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করছি এখানেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো পর্বে।